আমাদের পৃথিবী আসলে কতটা পুরনো? আজকের দিনে খুঁজে পাওয়া কোনো জীবাশ্ম ঠিক কত বছর আগে সে প্রাণপ্রাপ্ত হয়েছিল এই গ্রহে? আর সেই কোটি কোটি বছর আগে কেমন ছিল পৃথিবীতে বসবাস করা প্রাণীরা? এই সব রহস্যময় প্রশ্নের উত্তর লুকিয়ে আছে বিজ্ঞানের এক জাদুকরী কৌশলে, যার নাম কার্বন ডেটিং। হ্যাঁ, মৃত জীবের শরীরে জমে থাকা এক অদৃশ্য ঘড়ি, যা টিক টিক করে ফুরিয়ে যাওয়ার সময় বলে দেয় প্রাণীটি শেষ নিঃশ্বাস ফেলেছিল ঠিক কত বছর আগে। প্রত্নতত্ত্ববিদরা যখন পৃথিবীর ইতিহাসের রহস্য উন্মোচন করতে যান, তখন তাদের হাতে থাকে একমাত্র নির্ভরযোগ্য সময়যন্ত্র, কার্বন ডেটিং। কিন্তু কিভাবে এই অবিশ্বাস্য অণুটি, যেটি জীবজগতের সর্বত্র পাওয়া যায়, যার পারমাণবিক অবস্থা পরিবর্তন হিসাব নির্ভুলভাবে বলে দেয় প্রাণীটি কত বছর আগে বিচরণ করত পৃথিবীতে? বিজ্ঞানের সবচেয়ে পুরনো ইতিহাস জানার জন্য কার্বন ডেটিংয়ের ক্ষমতা ব্যাপক। হাজার হাজার বছর আগে হারিয়ে যাওয়া জীবাশ্ম, প্রাচীন কাঠ, খনিজ কিংবা মানুষের কঙ্কাল সবকিছুই এই বৈজ্ঞানিক পদ্ধতিতে নির্ধারণ করা সম্ভব। প্রতিটি জীবাশ্মের গায়ে লেগে থাকে এক বিশেষ রেডিয়েশন, যা মৃত হওয়ার পর অবিরাম ক্ষয় হতে থাকে, এবং তার পরিমাণের হিসেবেই নির্ধারণ করা যায় কত বছর পুরনো ছিল সেই প্রাণী বা বস্তু। কার্বন ডেটিংয়ের মাধ্যমে বয়স নির্ধারণ করার কারণটি আসলে কিছু বিশেষ বৈজ্ঞানিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে করা। এখন প্রশ্ন আসতে পারে, এই বয়স নির্ণয়ে কেন শুধুই কার্বন পরমাণু, অন্য কোনো পরমাণু নয় কেন? উদ্ভিদ এবং প্রাণীর শরীর গঠনে 6টি পরমাণুর ভূমিকা সর্বাধিক: কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস এবং সালফার। এই সকল পরমাণুর রূপভেদ বা আইসোটোপ রয়েছে। রূপভেদ বা আইসোটোপ কি, একটু পরেই আমরা বিস্তারিত জানব। কার্বনের 3টি আইসোটোপ রয়েছে: কার্বন 12, কার্বন 13 এবং কার্বন 14। এই 3টি আইসোটোপের মধ্যে শুধুমাত্র কার্বন 14 অস্থিতিশীল। হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস এবং সালফারের আইসোটোপ যথাক্রমে 3টি, 2টি, 3টি, 22টি এবং 23টি। এই সকল মৌলের আইসোটোপের মধ্যে যে সকল আইসোটোপগুলো তেজস্ক্রিয়, তাদের সবার চেয়ে কার্বনের হাফ লাইফ হাজার হাজার গুণ বেশি। মূলত এই কারণেই প্রত্নবস্তুর বয়স নির্ণয়ে কার্বন 14 পরমাণুর ব্যবহার হয়ে থাকে। অপরদিকে হাইড্রোজেনের 3টি আইসোটোপ রয়েছে, যার মধ্যে শুধু ট্রিটিয়াম আইসোটোপের তেজস্ক্রিয় গুণ বিদ্যমান, কিন্তু যার অর্ধায়ু কার্বন 14 আইসোটোপের তুলনায় অনেক অনেক কম, যার সাহায্যে মিলিয়ন মিলিয়ন বছর আগের জীবাশ্মর বয়স হিসেব করা প্রায় অসম্ভব। লক্ষ্য করবেন, এইমাত্র আমি তেজস্ক্রিয় এবং অর্ধায়ু শব্দ দুটি উচ্চারণ করলাম। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করি বিষয়গুলো পরিষ্কার হয়ে যাবে। প্রথমেই রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা কি সেটা জানার চেষ্টা করি। একটা সময় বিজ্ঞানীরা মনে করতেন পরমাণুই হচ্ছে পদার্থের ক্ষুদ্রতম মৌলিক ও অবিভাজ্য কণা, যেখানে একটি নির্দিষ্ট মৌলিক পদার্থকে কোনরূপ পরিবর্তন ঘটিয়ে ভিন্ন কোনো মৌলিক পদার্থে রূপান্তর করা সম্ভব নয়। কিন্তু 1897 সালে স্যার জে থমসন যখন ইলেকট্রন আবিষ্কার করেন, তখন বিজ্ঞানীরা পূর্ববর্তী ধারণা থেকে সরে আসতে বাধ্য হন। পরমাণু বিশ্লেষণ করে পরবর্তীতে আরও দুটি সূক্ষ্ম কণিকা, প্রোটন ও নিউট্রনের অস্তিত্ব আবিষ্কৃত হয়। তখন পরমাণু আসলে কি এবং কিভাবে গঠিত হয় সেই বিষয়ে একটি সাধারণ ধারণা পাওয়া যায়। প্রত্যেক মৌলের প্রত্যেক পরমাণুই মূলত এই 3টি সূক্ষ্ম কণিকা, ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন দিয়ে গঠিত, যা অনেকটাই আমাদের সৌরজগতের মতো। সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে যেমন গ্রহগুলো নিজ নিজ কক্ষপথে ঘোরে, তেমনি পরমাণুতে ইলেকট্রনগুলো একটি নিউক্লিয়াসকে কেন্দ্র করে নিজ নিজ কক্ষপথে সর্বদা ঘূর্ণায়মান থাকে। আর প্রোটন ও নিউট্রনের সমন্বয়ে পরমাণুর নিউক্লিয়াস গঠিত হয়। পরমাণুতে নিউক্লিয়াসের ভেতরের প্রোটন ও নিউট্রনের মিলিত সংখ্যাকে ওই মৌলের ভর সংখ্যা বলে, আর এই ভর সংখ্যার উপর ভিত্তি করে মৌলের প্রকৃতি এবং কার্যকারিতা নির্ধারিত হয়।
অধিকাংশ মৌলের ক্ষেত্রেই পরমাণুর ভর সংখ্যা স্থিতিশীল, কিন্তু কিছু মৌল রয়েছে যাদের ভর সংখ্যার পরিবর্তন লক্ষ্য করা যায়। নিউক্লিয়ার বিক্রিয়ায় পরমাণুর নিউক্লিয়াসে ভাঙন সৃষ্টি হয়, যার ফলে পরমাণুর ভর সংখ্যার পরিবর্তন ঘটে, যেখানে নিউক্লিয়াসের প্রোটন অথবা নিউট্রন সংখ্যার হ্রাস-বৃদ্ধি ঘটে। মূলত এই সব মৌলের নিউক্লিয়াস থেকে শক্তি হিসেবে আলফা, বিটা বা গামার মতো রশ্মি বিকিরিত করে ক্ষয়প্রাপ্ত হয়ে পরমাণুর ভর সংখ্যার পরিবর্তন ঘটিয়ে ভিন্ন মৌলের পরমাণুতে রূপান্তরিত হয়। মৌলের এই রশ্মি বিকিরণ ধর্মকে তেজস্ক্রিয়তা বলে। বিকিরিত রশ্মিকে তেজস্ক্রিয় রশ্মি এবং বিকিরিত মৌলকে তেজস্ক্রিয় মৌল বা তেজস্ক্রিয় পদার্থ বলে। তেজস্ক্রিয় মৌলের রশ্মি বিকিরণ প্রক্রিয়া সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত এবং এর ওপর বহির্শক্তির কোনো প্রভাব নেই। একটি তেজস্ক্রিয় মৌল রশ্মি বিকিরণ করে ভিন্নধর্মী একটি স্থিতিশীল মৌলে পরিণত হওয়া পর্যন্ত তার তেজস্ক্রিয়তা অব্যাহত থাকে। যে সময়ে একটি তেজস্ক্রিয় মৌল রশ্মি বিকিরণ করে তার প্রাথমিক ওজনের অর্ধেকে পরিণত হয়, ওই নির্দিষ্ট সময়কে ওই মৌলের অর্ধায়ু বলে। ভিন্ন ভিন্ন তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু ভিন্ন ভিন্ন হবে। দুটি ভিন্ন তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু কখনোই এক হবে না। অর্ধায়ু কি আশা করি বুঝতে পেরেছেন। আবার একটি পদার্থের সবগুলো পরমাণুর নিউক্লিয়াস একই সাথে রশ্মি বিকিরণ শুরু করে না। প্রক্রিয়াটি সংগঠিত হয় ধাপে ধাপে। এখন আমরা কার্বনের তেজস্ক্রিয়তা নিয়ে আলোচনা করি। 3 ধরনের ভর সংখ্যা বিশিষ্ট কার্বন পরমাণু প্রকৃতিতে পাওয়া যায়। আর ভর সংখ্যা কি সেটা আমরা আগেই জেনেছি। মৌলের নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রনের যোগফলই হচ্ছে পরমাণুর ভর সংখ্যা। কার্বন পরমাণুর নিউক্লিয়াসের প্রোটন ও নিউট্রনের যোগফল যখন 12 হয়, মানে 6টি প্রোটন ও 6টি নিউট্রন, তখন তাকে কার্বন 12 বা স্থিতিশীল কার্বন বলে। এবং যোগফল যখন 14 হয়, মানে 6টি প্রোটন এবং 8টি নিউট্রন, তখন তাকে কার্বন 14 বা অস্থিতিশীল কার্বন বলে। এই অস্থিতিশীল কার্বনই তেজস্ক্রিয় কার্বন। ভিডিওর শুরুর দিকে একটি প্রশ্ন রেখে এসেছিলাম, পরমাণুর রূপভেদ বা আইসোটোপ কি। যেহেতু মৌলের ভর সংখ্যা কি তা আমরা জানি, এখন আইসোটোপ কি তা বুঝতে সহজ হবে। ভিন্ন ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট একই মৌলের পরমাণুকে ওই মৌলের আইসোটোপ বলে। এখানে 12 এবং 14 ভর সংখ্যা বিশিষ্ট কার্বন পরমাণু হচ্ছে কার্বনের দুটি রূপভেদ বা আইসোটোপ। 1940 খ্রিস্টাব্দে উইলার্ড লিবি নামের এক মার্কিন বিজ্ঞানী প্রথম আবিষ্কার করলেন যে জৈব বস্তু সামগ্রী যেমন কাঠ, কাঠকয়লা, হাড়, অতসী, শিং এবং পিট, যেগুলো একসময় কোনো না কোনো প্রাণসত্তার অংশ ছিল, সেগুলো প্রকৃতি থেকে নির্দিষ্ট পরিমাণ কার্বন-14 গ্রহণ করে। এই পরিমাণ পরবর্তীতে কতটুকু ক্ষয়প্রাপ্ত হয়েছে তা নির্ণয় করে বস্তুটির সঠিক বয়স নির্ণয় করা যেতে পারে। কার্বন-14 হল কার্বনের তেজস্ক্রিয় আইসোটোপ। কোনো জীবের শরীরে কার্বন-14 যদি থেকে থাকে, তাহলে তার তেজস্ক্রিয়তার পরিমাণ পরিমাপের মাধ্যমে প্রত্নবস্তুর বয়স নির্ধারণ করা সম্ভব। গবেষণায় জানা গেছে, জীবিত গাছপালা বায়ুমণ্ডল থেকে প্রায় সমপরিমাণ তেজস্ক্রিয় কার্বন-14 এবং অতেজস্ক্রিয় কার্বন-12 শোষণ করে। আর যেসব প্রাণী উদ্ভিদজাত খাদ্য গ্রহণ করে, তারাও এই 2 প্রকার কার্বন গ্রহণ করে। মৃত্যু হয়ে গেলে প্রাণী আর কার্বন শোষণ করতে পারে না। তখন এর কঙ্কালতন্ত্রে আর কোষগুলোতে অবস্থানকারী কার্বন-14 ক্ষয়প্রাপ্ত হতে থাকে। তখন এই ক্ষয়ের হারটি বের করতে পারলে জানা যায় ওই বস্তুটির বয়স। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, অস্থিতিশীল বা তেজস্ক্রিয় কার্বন-14 প্রকৃতিতে কিভাবে তৈরি হয়, বা বলতে পারেন এর উৎসই কি। মহাকাশে বিভিন্ন গ্রহ, নক্ষত্র ও মহাজাগতিক উৎস থেকে আসা এক ধরনের তেজস্ক্রিয় রশ্মি ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদের বায়ুমণ্ডলে। এই সব রশ্মিকে মহাজাগতিক রশ্মি বলে।
মহাজাগতিক রশ্মিতে যেসব নিউট্রন থাকে সেগুলো বায়ুমণ্ডলে থাকা নাইট্রোজেন পরমাণুর নিউক্লিয়াসগুলোকে আঘাত করে। ফলে নিউক্লিয় ফিশন বিক্রিয়া সংগঠিত হয়, যেখানে নাইট্রোজেন নিউক্লিয়াসে ভাঙন ঘটায়। ফলে সম্পূর্ণ নতুন ভর সংখ্যার দুটি ভিন্ন পরমাণুর নিউক্লিয়াসের সৃষ্টি হয়। নবগঠিত দুটি পরমাণুর একটি হলো হাইড্রোজেন এবং অন্যটি হলো তেজস্ক্রিয় কার্বন বা কার্বন 14। উৎপন্ন হওয়ার অল্প সময়ের মধ্যেই তেজস্ক্রিয় কার্বন পরমাণুগুলো বায়ুমণ্ডলের অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে তেজস্ক্রিয় কার্বন ডাই অক্সাইড গঠন করে। সবুজ উদ্ভিদ খাদ্য তৈরির উদ্দেশ্যে বায়ুমণ্ডল হতে কার্বন ডাই অক্সাইড স্থিতিশীল ও তেজস্ক্রিয় উভয় প্রকার শোষণ করে। শোষণ করা এই সব কার্বন ডাই অক্সাইড অণু উদ্ভিদের দেহাভ্যন্তরে জৈব রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে কার্বন ও অক্সিজেন পরমাণুতে বিভক্ত হয়। এই ধরনের বিক্রিয়ার উদাহরণ হিসেবে আমরা ফটোসিনথেসিসের কথা ভাবতে পারি। পরবর্তীতে অক্সিজেন পরমাণুগুলো উদ্ভিদের দেহ থেকে বাইরে বেরিয়ে আসে, কিন্তু তেজস্ক্রিয় ও অতেজস্ক্রিয় উভয় প্রকার কার্বন পরমাণু দেহাভ্যন্তরে থেকে যায়। যেহেতু পশু পাখি ও মানুষ খাদ্য হিসেবে উদ্ভিদ, ফলমূল, শস্যদানা গ্রহণ করে, ফলে উদ্ভিদের দেহে জমে থাকা কার্বন তেজস্ক্রিয় ও অতেজস্ক্রিয় উভয়ই পশু পাখি ও মানুষের শরীরে চলে যায়। আবার মাংসাশী প্রাণী খাদ্য হিসেবে বিভিন্ন প্রাণীকে ভক্ষণ করে, সুতরাং এসব প্রাণীর মাধ্যমে মাংসাশী প্রাণীর শরীরেও কার্বন পৌঁছে যায়। মূলত ফুড চেইনের মাধ্যমে তেজস্ক্রিয় ও অতেজস্ক্রিয় কার্বন বাস্তু সংস্থানে বিরাজ করে। জীবন্ত উদ্ভিদ ও প্রাণীদের দেহে কার্বনের এই সরবরাহ এমনভাবে ঘটে, মৃত্যুর সময় প্রতিটি জীবদেহে তেজস্ক্রিয় ও অতেজস্ক্রিয় কার্বনের অনুপাত সর্বদা সমান থাকে। জীবের মৃত্যুর পর তেজস্ক্রিয় কার্বনের পরমাণুগুলো তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করে ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হতে থাকে। কিন্তু অতেজস্ক্রিয় কার্বন পরমাণুগুলোর নিউক্লিয়াস স্থিতিশীল, তাই মৃতদেহগুলোতে যুগ যুগ ধরে অতেজস্ক্রিয় কার্বনের প্রতিটি পরমাণু অক্ষুণ্ণ থাকে। গবেষণায় প্রমাণিত তেজস্ক্রিয় কার্বনের অর্ধায়ু 5730 বছর। অর্থাৎ 5730 বছর পর কোনো মৃতদেহে মিশে থাকা তেজস্ক্রিয় কার্বন পরমাণুর সংখ্যা কমে অর্ধেকে চলে আসে, মানে অর্ধেক অবশিষ্ট থাকে আর কি। যেহেতু জীবের মৃত্যুর সময় উভয় কার্বনের অনুপাত সমান থাকে, সুতরাং অর্ধায়ুকাল পরে মৃতদেহটিতে অতেজস্ক্রিয় ও তেজস্ক্রিয় কার্বনের অনুপাত 2:1-এ নেমে আসে। ধরা যাক একটি ফসিলে 500টি তেজস্ক্রিয় ও 1000টি অতেজস্ক্রিয় কার্বন পরমাণু রয়েছে। তাহলে ফসিলটিতে অতেজস্ক্রিয় ও তেজস্ক্রিয় কার্বনের অনুপাত 2:1। সুতরাং এটা নিশ্চিতভাবে বলা যায় জীবটি 5730 বছর পূর্বে পৃথিবীতে জীবিত ছিল। ধরুন হাজার হাজার বছর পর যখন ফসিলটিতে তেজস্ক্রিয় ও অতেজস্ক্রিয় কার্বনের অনুপাত 1:2, 1:4 অথবা 1:8 হয়, তবে ওই সময় ফসিলটির বয়স হবে 5730 বছর, 11460 বছর, 17190 বছর এবং 22920 বছর। এভাবে তেজস্ক্রিয় ও অতেজস্ক্রিয় কার্বনের অনুপাত নির্ণয় করে কার্বনের অর্ধায়ু দ্বারা একটি গাণিতিক সমীকরণের সাহায্যে যে কোনো পুরনো বস্তুর বয়স নির্ণয় করা যায়। কার্বন ডেটিং যেন সময়ের দরজা খুলে দেয়। হারিয়ে যাওয়া পৃথিবীর গল্পগুলো এসে পড়ে আমাদের হাতে। আপনার কি মনে হয় ভবিষ্যতে আরও উন্নত কোনো পদ্ধতি কি আমাদের নিয়ে যেতে পারবে অতীতের আরও গভীরে? আপনার মতামত জানিয়ে দিন কমেন্টে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটি লাইক দিন, সাবস্ক্রাইব করুন বিজ্ঞানীকে, আর শেয়ার করুন ইতিহাস পিপাসু বন্ধুদের সঙ্গে, যারা বিশ্বাস করে অতীত জানলেই ভবিষ্যৎ বোঝা যায়।